শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ইবনে কাসিম স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি, সহকারী শিক্ষক রেখা আক্তার। আজকে নবম শ্রেণীর বিষয় ব্যবসায় উদ্যোগের অধ্যায় 1 ব্যবসায় পরিচিতির কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। আমার আলোচিত বিষয়বস্তুগুলো হচ্ছে, দেখো, ব্যবসায়ের ধারণা, 2 ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, 3 ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা। আজকে আমার এখান থেকে 3টি বিষয় আলোচনা শেষে এখান থেকে তোমাদের কিছু একটি বিষয় এখান থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হবে, যে কাজটি তোমরা বাসায় বসে সরকার প্রণীত যে সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে দেখে নিবে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুগুলো এবং কিভাবে এটা তোমরা তৈরি করবে সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং আরো আলোচনা করব যে আজকে কি ব্যবসায়ের ধারণা, ব্যবসার আওতা ও প্রকারভেদ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই বই বের করো। বইয়ের প্রথম অধ্যায়ে দেখো আছে, প্রথম অধ্যায়ে পৃষ্ঠা 1 এ যাও, ব্যবসায়ের পরিচিতি। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের পরিচিতি। ব্যবসায়ের উৎপত্তির মূলত কি ছিল? মানুষের অভাববোধ। মানুষের অভাববোধ থেকেই জাগ্রত হয় ব্যবসায়। মানুষের অভাব তাড়না থেকেই সৃষ্টি হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা কি জড়িত হয়েছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রাচীনকালের মানুষ কিন্তু সরাসরি, যে আমরা যেমন এখন বাজার থেকে, দোকান থেকে চাল ডাল বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করতে পারছি অর্থের বিনিময়ে, প্রাচীনকালে কিন্তু এরকম ছিল না। তখন ছিল কি? দ্রব্যের বিনিময়। ধরো যেমন কারো কাছে কেউ গম উৎপাদন করছে, এখন সেই গম থেকে তৈরি হবে কি? আটা, তার থেকে তৈরি হবে রুটি। এখন সেটা তো একদম জৈবিক চাহিদা মেটাতে পারে না একমাত্র, এজন্য তার কি আরো কিছু প্রয়োজনীয় দ্রব্য দরকার। এজন্য সে কি করবে? যে গম উৎপাদন করে, দেখা যায় সে আরেকজন দেখা যায় যে আলু কিংবা অন্যান্য ফসল আদি উৎপাদন করে, তার থেকে ওটা কি বিনিময় করে, যে আমি তোমাকে 1 কেজি বা 2 কেজি গম দিব, তুমি আমাকে বিনিময় 3 কেজি বা 2 কেজি আলু দিবে বা বিভিন্ন ধরনের সবজি দিবে, যা দিয়ে তারা কি জীবন নির্বাহ করবে। এভাবেই কিন্তু ব্যবসায় প্রচলনটি শুরু হয়েছিল। ফলমূল আহরণ, তারপরে মৎস্য চাষ, তারপরে আছে যে বিভিন্ন দ্রব্যের বিনিময়, এগুলো দিয়ে কিন্তু ব্যবসা শুরু হয়েছিল। এরপরে ব্যবসার আস্তে আস্তে ক্রমবিকাশের ধারা হিসেবে ধরো দেখা গেছে যে মুদ্রার প্রচলন হয়েছে। এরপরে সৃষ্টি হয়েছে মানুষ সভ্যতার যুগে পা দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের তাদের কি মেধাশক্তি খাটিয়ে বিভিন্ন ধরনের তৈরি করেছে ফসলাদি, ক্ষেত খামার, কৃষি, তারপরে অর্থের বিনিময়ে যেমন টাকা, এখন তারপরে শুরু হয়েছে কাগজি নোটের প্রচলন। প্রিয় শিক্ষার্থীরা, অভাব পূরণের লক্ষ্যেই কিন্তু মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, সেটা আমরা জানি। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই গড়ে ওঠে ব্যবসা। মূলত কি? অর্থনৈতিক ও লেনদেন অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে ওঠেই কি? ব্যবসা। আমরা এখন জানবো যে ব্যবসাটা কি, ব্যবসার ধারণা, ব্যবসা কোত্থেকে এসেছে এবং ব্যবসার কিছু বৈশিষ্ট্য, ব্যবসার আওতা এবং প্রকারভেদ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখে নেওয়া যাক যে ব্যবসায় কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জন যেটা লাভ, সেটা হচ্ছে কি মুনাফা। অর্থ যেটা আমরা পাই, আয়, সেটাই হচ্ছে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলে ব্যবসা। কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে, আমি আরেকবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হয় ব্যবসা। এছাড়া অন্যভাবে বলা যায় যে পণ্য দ্রব্য উৎপাদন, বন্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যক্রমকে কি বলা হয়? ব্যবসা। পণ্য দ্রব্য উৎপাদনের স্থান থেকে পণ্য দ্রব্য উৎপাদন করা এবং পণ্য দ্রব্য বন্টন করা, বন্টন পদ্ধতি যেমন পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, এবং এর সাথে সহায়ক যে কার্যক্রমগুলো আছে, যেমন ধরো কি আছে? পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, এই সব কিছু কর্মকাণ্ড মিলেই তৈরি হয় কি? ব্যবসায়, সৃষ্টি হয় ব্যবসায়। তো আমরা জেনে নিলাম যে ব্যবসায় সংজ্ঞা। একটি যার নাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে
অর্থ বিনিয়োগের মাধ্যমে কিন্তু ব্যবসায় প্রসারতা কি সম্প্রসারণ গতিশীলতা বৃদ্ধি পায়। তো অর্থ বিনিয়োগ করতে হবে এবং এরপরে আছে কি ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণের মন মানসিকতা থাকতে হবে যে এরকম যদি কেউ চিন্তা করে যে না আমি ঝুঁকি নেব না কিন্তু ব্যবসায় করব, কিন্তু সেটা কিন্তু ব্যবসায়টি ওরকম হবে না। এজন্য ঝুঁকি গ্রহণ করতে হবে। যেহেতু সেখানে মুনাফার একটি হিসাব নিকাশ আছে, সেখানে ঝুঁকি অবশ্যই থাকবে। যেখানে মুনাফা বেশি সেখানে ঝুঁকি বেশি, আর যেখানে মুনাফা কম সেখানে ঝুঁকিও কম। অর্থাৎ যদি মুনাফা পেতে হয় তাহলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট আছে দেখো আইনগত বৈধতা। আইনগত বৈধতা ব্যবসায় গঠনের ক্ষেত্রে আইনানুগ বা আইনগত কিছু নিয়ম কানুন নির্দেশনামালা আছে যা মানতে হবে। এবং দেখা যায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনগত মানে আইনের কাছ থেকে বা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, আইনগত যে অনুমতিপত্র সেটি গ্রহণ করতে হবে। এরপরে আছে আর্থিক মূল্য। আর্থিক মূল্য ছাড়া ব্যবসায় হবে না, আর্থিক মূল্য থাকতে হবে। যেমন ধরো তুমি ঔষধের দোকান, কারণ বাবার ধরো ঔষধের দোকান আছে, ওষুধপত্রের দোকান থাকলে ঔষধের নিশ্চয়ই একটা আর্থিক মূল্য আছে, এদিকে তুমি তো ফ্রি দিচ্ছ না, তাহলে কি আর্থিক মূল্য আছে, অর্থের বিনিময়ে তুমি বিক্রি করছো। এজন্য প্রত্যেকটা পণ্যদ্রব্যের ক্ষেত্রে আর্থিক মূল্য থাকতে হবে। এরপরে আছে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে, তাহলে কি সেটি একটি যথাযথ ব্যবসা হিসেবে চিহ্নিত হবে। সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতার মধ্যে ধরো হতে পারে যে সমাজের সাথে বিভিন্ন পক্ষের সাথে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, ন্যায় নীতি বোধ থাকতে হবে, শৃঙ্খলা বোধ থাকতে হবে, সততা বোধ থাকতে হবে। এটি হচ্ছে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে ব্যবসায় কি, ব্যবসায়ের সংজ্ঞা এবং ব্যবসায়ের উৎপত্তি কোত্থেকে ব্যবসায়টি এসেছে এবং এর সব ইংরেজি শব্দ কি, এবং আরো কিছু জানলাম যে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এবার জানবো যে ব্যবসার আর কিছু ধারণা সম্পর্কে। ধরো তোমাদের মধ্যে সবাইকে ধরো একজনকে দাঁড় করিয়ে যদি প্রশ্ন করা হয় যে এখানে কার কার বাবা বা বড় ভাই পরিবারের সদস্যদের মধ্যে কারা কারা ব্যবসায়ের সাথে জড়িত আছে, সেক্ষেত্রে যদি ধরো একজন যদি উত্তর দেয় যে না আমার বাবা ঔষধপত্রের দোকান আছে, আমার বাবার চাল ডালের দোকান আছে, বা আমার বড় ভাইয়ের পোশাক আশাকের দোকান আছে, বা কেউ যদি বলে যে আমার মায়ের একটি বিউটি পার্লার আছে, এই সব কিছুই কিন্তু ব্যবসায়ের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু ব্যবসা, কারণ এখানে কি মুনাফা অর্জনের একটি চাহিদা আছে, ঝুঁকি গ্রহণের মন মানসিকতা আছে, আর্থিক মূল্য আছে, এরপরে কি সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা আছে, তাই না? তাহলে এগুলো কি আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে ব্যবসা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ব্যবসায় ধারণা যে ব্যবসায় জিনিসটা কি। এরপরে আছে দেখো ব্যবসার আওতা ও প্রকারভেদ। ব্যবসার আওতা ও প্রকারভেদ। ব্যবসায় বর্তমানে কিন্তু পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কেই বোঝায়। ঠিক আছে, যা আমরা আগে বললাম যে পণ্য দ্রব্য উৎপাদন বন্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলীকে বলা হয় ব্যবসা। এই কার্যাবলীর মধ্যে সহায়ক সংক্রান্ত যে সব এগুলো আছে, যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা যারা যারা পালন করে, যে ক্ষেত্রে যেমন সহায়ক কাজে সাহায্য করে কি কি পরিবহন। একটা পণ্য দ্রব্য উৎপাদন করে কিন্তু আমরা সেটা কি ঘরে নিয়ে বা উৎপাদন স্থলে কিন্তু বসে থাকতে পারবো না, সেটা আমাকে স্থানান্তর করতে হবে, বাজারে প্রবেশ করাতে হবে, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে হবে, দেশীয় বাজারে প্রবেশ করাতে হবে, আঞ্চলিক বাজারে প্রবেশ করাতে হবে, গ্রামগঞ্জের হাট বাজারে প্রবেশ করাতে হবে। এই জন্য কি আমাদের দরকার পরিবহন ব্যবস্থা, এর থেকে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এরপরে আমাদের দরকার হয় বীমা। যেহেতু আমরা আগে বলেছি যে ব্যবসায়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি যেহেতু থাকবে সেহেতু এখানে আছে, সেখানে কিন্তু আমাদের একটা বীমার কিন্তু দরকার আছে, কারণ বীমা কি করে ঝুঁকিগত সংক্রান্ত যত সমস্যা আছে তা
নির্দিষ্ট করে যে ভবিষ্যতে যদি আমার ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা জনিত হোক, প্রাকৃতিক ক্ষতি জনিত হোক বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা জনিত যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এর বিনিময়ে আমি নির্দিষ্ট একটি প্রিমিয়াম পাবো। এই প্রিমিয়ামটি হচ্ছে আমার বীমা। তাহলে এটা আমার কি করছে, ঝুঁকিগত যত সংক্রান্ত আছে সেটা দূর করছে। দেখা যায় যে কিছু কিছু আমরা এর আগেও দেখেছি যে টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে তানজিম ফ্যাশন, তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে আগুন লেগে পোশাক কারখানায় বা কিংবা দেখা যায় যে রাসায়নিক পণ্যদ্রব্য উৎপাদনের কারখানায় কি হয়েছে, আগুন লেগে কিন্তু বিভিন্ন ধরনের তার পণ্যদ্রব্য, গুরুত্বপূর্ণ বা মূল্যবান সয় সম্পত্তিগুলো কিন্তু ক্ষতি হয়েছে। তখন তারা এই ক্ষতিপূরণটা কিভাবে করবে, এজন্য তারা আগেই কি করে রেখেছে, যে বীমা করে রেখেছে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে বুঝলাম কি যে বীমাটা কি করে, বীমা হচ্ছে ঝুঁকিগত সংক্রান্ত সব সমস্যা দূর করে। এরপরে আছে ব্যাংকিং। ব্যাংকিং ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো ব্যাংকিং ব্যবস্থা কিভাবে, যে ব্যবসার ক্ষেত্রে আমরা একবারে অর্থটাকে বিনিয়োগ করে কিন্তু আর বিনিয়োগ করব না এরকম চিন্তা ভাবনা কিন্তু রাখি না। আমরা কি করি, যে আমার ব্যবসায় আমার 5 লক্ষ টাকা আমি যদি এখন বিনিয়োগ করে রাখি, তাহলে দেখা গেল যে 5 লক্ষ টাকার পণ্যদ্রব্য আমি ক্রয় করে আনলাম এবং তা আমি বেশি দামে বিক্রি করলাম, আমার অধিক পরিমাণে মুনাফা হলো। কিন্তু পরবর্তীকালে তো আমার আরও কি করতে হবে, আরও পণ্যদ্রব্য ক্রয় করতে হবে এবং তা আবার কি করতে হবে, বিক্রি করতে হবে। এজন্য এই যে আরও কিছু পণ্যদ্রব্য ক্রয় করার ক্ষেত্রে আমি কি করব, তখন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আমি কিছু টাকা কি করে দেব, ভবিষ্যতের জন্য আমি সেটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখবো, যাতে ভবিষ্যতে আমার 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকার প্রয়োজন হলে যাতে আমি আরও ব্যবসা খাটাতে পারি এবং ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে যাতে এটা কাজে লাগে, সেজন্য কি আমি ব্যাংকিং ব্যবস্থার সাহায্য নিতে পারি। এরপরে আছে দেখো গুদামজাতকরণ। গুদামজাতকরণ আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একে একে পরিবহন নিয়ে আলোচনা করেছি, বীমা নিয়ে আলোচনা করেছি, ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব গুদামজাতকরণ নিয়ে। গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ হচ্ছে পণ্য দ্রব্যের সংরক্ষণের জন্য যে পর্যায়টি বা যে পদ্ধতিটি সেটি হচ্ছে গুদামজাতকরণ। পণ্য দ্রব্যের সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। গুদামজাতকরণ কি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে। ব্যাংকিং ব্যবস্থা কি করে? বীমা কি করে? ঝুঁকিগত
দেখে নাও তাহলে তোমরা যে কি করে একে একে দেখে নিলাম যে গুদামজাতকরণ কি করে সময়গত উপযোগ সৃষ্টি করে। যেমন পণ্যদ্রব্য কিন্তু সারা বছর কিছু কিছু পণ্যদ্রব্য আছে কিন্তু সারা বছরে কি উৎপাদন হয় না, যা এককালীন বছরে একটি সময় উৎপাদন হয়, যেমন আলু, টমেটো, পেঁয়াজ, এগুলো কিন্তু বছরের এককালীন সময় উৎপাদন হয়। তখন এগুলো কি করা হয়, এগুলো গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়, যাতে বছরে এটি একবার উৎপাদন হলে যা পরবর্তী এগুলো সংরক্ষণ করার মাধ্যমে বিভিন্ন সময়ে বছরের বিভিন্ন সময় যা বিক্রি করা যায় এবং প্রয়োজনে আমাদের চাহিদা মেটানো যায়। তাহলে আমরা বুঝলাম কি গুদামজাতকরণ কি করে, সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে আছে দেখো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি করে, বিজ্ঞাপন আমাদের তথ্যগত যত প্রচারণার যত তথ্য সংক্রান্ত আমাদের যত সমস্যা থাকে তা দূরীকরণের চেষ্টা করে। যেমন বিজ্ঞাপন কোনো পণ্য দ্রব্য সম্পর্কে ব্যবহার বিধি কিংবা দেখা গেল এটি কোন কোম্পানি, এটির মান কেমন বা এর কার্যকারিতা কেমন, এর উপযোগিতা কেমন, এই সম্পর্কে আমরা অনেক কিছুই দেখা যায় জানি না। সেই ক্ষেত্রে দেখা যায় কি করে, বিজ্ঞাপনটা আমাদের যত তথ্যগত সমস্যা আছে সেগুলোকে দূর করে, তথ্যগত যত উপযোগ সৃষ্টি করে। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি, যে উৎপাদন স্থল কত বা এর মেয়াদ কত, এর উপযোগিতা কেমন, এর ব্যবহার বিধি কেমন, যে এটা কোন কোম্পানি, ঠিক আছে, মানসম্মত কিনা, এই সম্পর্কিত আমরা যাবতীয় তথ্য বিজ্ঞাপন থেকেই পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে পণ্য বিনিময় সংক্রান্ত যে সহায়ক কার্যগুলি ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে কি, 1 পরিবহন, 2 বীমা, 3 ব্যাংকিং, 4 গুদামজাতকরণ, 5 হচ্ছে বিজ্ঞাপন। তো দেখো যে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, বীমা ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে, ব্যাংকিং ভবিষ্যৎ তহবিল সংক্রান্ত যত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে, বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে কি, যে পণ্য সংক্রান্ত যত সহায়ক কার্যগুলি আছে সেই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো যে ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। তার আগে আমরা একটু চলো জেনে নিই যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, কারণ এটা নিয়ে তোমাদের সাথে আমি পরে না আগে আলোচনা করবো, কারণ এই বিষয়ের উপরই তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি হবে। এজন্য এর সম্পর্কে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে এখন আমি বোর্ডে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ছকটি উপস্থাপন করলাম। এখন দেখো যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশে কয়টি ধারা আছে। ব্যবসায় দেখো যে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রাচীন যুগ, মধ্যযুগ, তিন, আধুনিক যুগ। প্রাচীন যুগে কি কি আছে দেখো যে পশু শিকার। প্রাচীন যুগের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত, জীবন ধারণ করত? পশু শিকারের মাধ্যমে। এরপরে আছে কি মৎস্য চাষ। তারপরে কি করত? পশু শিকার করত, কেউ বা মৎস্য চাষ করত, ফলমূল আহরণ করত। এরপরে কি কৃষি কাজ করত। তারপরে কি বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য বিনিময় করে তারা জীবন নির্বাহ করত। এভাবে কিন্তু তাদের ব্যবসার সৃষ্টি হয়েছে। পশু শিকার করার মাধ্যমে, মৎস্য চাষ করার, কেউ পশু শিকার করে আরেকজন থেকে এটা কি বিনিময় করতো আরেকজনের সাথে, আবার মৎস্য চাষ করে, ফলমূল আহরণ করে, কৃষি কাজ করে, পণ্য দ্রব্যর মাধ্যমে। এরপরে আছে দেখো মধ্যযুগে আছে দেখো বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো বিনিময় করার মাধ্যমে কি ব্যবসায় প্রচলন হয়েছিল। তারপরে আছে কি স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব পদার্থ বিনিময়ের মাধ্যমে কিন্তু ব্যবসায় প্রচলন হয়েছিল। কোন যুগে? মধ্যযুগে। এরপরে আছে কি হলো যে কাগজে মুদ্রার প্রচলন, যেটা এখন আমাদের সমাজে, বর্তমান সমাজে এখনো যা আছে। এরপর আছে বাজার ও শহর সৃষ্টি। ছোট ছোট বাজার তখন শহর সৃষ্টি হলো এবং তাতে করে কি হলো বিভিন্ন ধরনের তাদের পণ্য দ্রব্য আমদানি বিনিময়ের মাধ্যমে, আর্থিক লেনদেন বিনিময়ের মাধ্যমে কি হলো তাদের ব্যবসায় সৃষ্টি হয়। এরপরে আছে দেখো ব্যবসায়ী সংগঠনের উদ্যোগ। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন উদ্ভব ঘটালো, সবাই একত্রিত মিলিত হয়ে একটি সংগঠন তৈরি করলো। এভাবে কিন্তু ব্যবসায় মধ্যযুগে আবির্ভাব ঘটেছিল। এরপরে আছে কি আধুনিক যুগে ব্যবসায় ক্রমবিকাশ বা ধারাবাহিকতাগুলো কি কি দেখো, যেটা এখন আমরা বর্তমানে ফেস করছি সেটা হচ্ছে কি শিল্প বিপ্লব, যা আমরা শুনেছি শিল্প বিপ্লব। তারপর আইসিটির উন্নয়ন। আইসিটির উন্নয়ন এখানে সংক্ষেপে লেখা হয়েছে যে আইসিটি তো সবাই সম্পর্কে জানে, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা কি করতে পারছি, সহজেই এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে পারছি, বা দেশে বিদেশে পণ্য দ্রব্য আমদানি রপ্তানি করতে পারছি, বিভিন্ন তথ্য জানতে পারছি, পাঠাতে পারছি। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে। এরপরে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে দেখা যায় শহর বন্দরে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপিত হয়, যার মাধ্যমে অনেক মানুষের কি হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং কি ব্যবসায় একটি বড় দেখা যায় যে ব্যবসায় থেকে, ওই শিল্প কারখানা থেকে কিন্তু ব্যবসায় অধিকাংশ যে আর্থিক আয় সেটা কিন্তু শিল্প প্রতিষ্ঠান থেকে আসছে। এরপরে আবার দেখো যে আছে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন। এরপর আছে কি ব্যাংক, বীমা সম্প্রসারণ ও প্রচলন। ব্যাংক, বীমা সম্প্রসারণ প্রচলনের মাধ্যমে কিন্তু ব্যবসায় উদ্ভব হয়, ব্যবসার সাথে সম্পর্কিত। এরপরে এটিএম কার্ড প্রচলন। তারপর হচ্ছে কি মোবাইল ব্যাংকিং প্রচলন। তাহলে আমরা জানলাম যে ব্যবসায়ের ক্রমবিকাশ ও উৎপত্তি সম্পর্কে, কখন কোন যুগে কি কি উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর থেকে অ্যাসাইনমেন্ট আকারে, একটি ছক আকারে তোমাদের খাতা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। অবশ্যই তোমরা অফসেট পেপারে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। অফসেট পেপারের কভার পেজে তোমরা প্রথমে অধ্যায়টির নাম লিখবে। কি লিখবে? অধ্যায়টির নাম, তারপর লিখবে শ্রেণী, তারপর বিষয়, অধ্যায়, অধ্যায়ের শিরোনাম। এরপরে তোমরা কি লিখবে যে তোমার আলোচনার বিষয়বস্তু কি, বা লিখবে যে উপস্থাপনার বিষয়বস্তু কি ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। এটা লিখে পরের পৃষ্ঠায় তুমি কি করবে, ছক আকারে সুন্দর করে হাতে লেখা যাতে স্পষ্ট ও সুন্দর হয় সেইভাবে সুন্দর করে তুমি এটি লিখবে, ছক আকারে লিখবে। লিখে আমাদের স্কুলে এসে জমা দিয়ে যাবে। অবশ্যই গার্ডিয়ান যারা আছেন তাদের মাধ্যমে জমা দিবে। তারা নিশ্চয়ই আশা করি যে তারা স্বাস্থ্যবিধি মেনেই কি এটি স্কুলে জমা দিয়ে যাবে। আর তাহলে তোমরা জানলে যে আমরা এটা কিভাবে অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করব এবং কিভাবে আমরা
যারা অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, সমবায় সংগঠন, এই ধরনের তখন থেকে কিন্তু এগুলোর উদ্ভব ঘটেছিল। তারপরে আছে আধুনিক যুগ, যেটা আমরা এখন বর্তমানে সমাজে দেখতে পাচ্ছি, যে কি শিল্প বিপ্লব। তারপরে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে তারপরে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন, সম্প্রসারণের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন এবং বন্টন কার্যকরীর মাধ্যমে ব্যবসার উদ্যোগ ঘটেছিল। এরপরে জানলাম যে ব্যাংক, বীমার প্রচলন এবং সম্প্রসারণের মাধ্যমে কিন্তু ব্যবসায় প্রচলন হয়েছিল। কারণ আমরা ব্যাংক, বীমা ব্যবহার করি কি ব্যবসায় বিভিন্ন অর্থ, আমাদের অধিক অর্থ বিনিয়োগ করতে হয়, এক্ষেত্রে আমার ব্যাংক ও বীমার সাহায্য নিতে হয়। ঠিক আছে, ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করে বা অর্থ উত্তোলন করে আমরা কি করি, তা ব্যবসায় বিনিয়োগ করি। এর জন্য কি ব্যাংক আমাদের কি আর্থিক সাহায্য প্রদান করে থাকে, এবং বীমা কি করে বিভিন্ন ধরনের ঝুঁকিগত সংক্রান্ত আমাদের বা ক্ষতিপূরণ পূরণ করে থাকে। এরপরে এটিএম কার্ড প্রচলন, যার মাধ্যমে কি আমরা নগদ অর্থ উত্তোলন করতে পারি, তাই না? এরপরে আছে মোবাইল ব্যাংকিং, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মোবাইল সেবা পেয়ে থাকি, অর্থ উত্তোলন করতে পারি, বিভিন্ন ধরনের তথ্যগত যত সমস্যা সেগুলো কি সেবা পেতে পারি। তো আমরা তাহলে জানলাম যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানবো ব্যবসায়ের আওতা। আমরা জেনেছি ব্যবসার ধারণা এবং ব্যবসায়ের উৎপত্তি, এবার জানবো ব্যবসার আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ অনুযায়ী ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। কি কি? শিল্প, বাণিজ্য, আরেকটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। ব্যবসায়কে প্রধানত আধুনিক ব্যবসায়কে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়, একটি শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, শিল্প কি সেই সম্পর্কে আমরা এখন জানব। শিল্প হচ্ছে কোনো প্রকৃত প্রদত্ত কোনো বস্তু থেকে তার রূপগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে শিল্প। এটা হচ্ছে একটি সংক্ষেপ একটি সংজ্ঞা, যে প্রকৃত প্রদত্ত কোনো সম্পদ থেকে তার ব্যবহৃত উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে শিল্প। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে দেখো শিল্পের সংজ্ঞা, যে এখানে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, এবং কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামাল মানুষের ব্যবহার উপযোগী করে পণ্যে পরিণত করা হয়, তাকেই বলা হয় শিল্প। অর্থাৎ আমার আগের সংজ্ঞাটি ছিল যে এরকম, যে প্রকৃত প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে রূপগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে শিল্প। অর্থাৎ প্রকৃতি থেকে যে প্রাকৃতিক আমরা একটি সম্পদ পাই, ওই সম্পদটাকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য পণ্যে পরিণত করা বা একটি রূপ দেওয়াকেই বলা হয় শিল্প। যেমন আমাদের দেশে উৎপাদন হয় কিন্তু পাট থেকে আমরা কি পাই? সুতা থেকে কি পাই? কাপড় থেকে আমরা কি তৈরি করতে পারি? আমাদের পোশাক আশাক তৈরি করতে পারি। অর্থাৎ এই যে পাটকে যদি আমরা এর মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে রূপগত উপযোগটা যদি না দিতাম, এবং পাট থেকে সুতাটা যদি আমরা তৈরি না করতাম, সুতা থেকে যদি আমরা কাপড় তৈরি না করতাম, তাহলে কিন্তু আমরা পোশাক পরিধান করার জন্য আমাদের যথোপযুক্ত ছিল না। এজন্য আমরা কি করলাম, যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ, এটাকে মানুষের উপযোগী করে তোলার জন্য একটি রূপ দান করা, সেটাই হচ্ছে শিল্প। তাহলে এই শিল্পকে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে। এই শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। কি কি? একটি হচ্ছে প্রজনন শিল্প, আমি বোর্ডে লিখে দিচ্ছি।
নিষ্কাশন শিল্প, প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, আর একটি কি সেবা শিল্প। ঠিক আছে, এবার আমরা জেনে নেব যে নিষ্কাশন শিল্পটি কি। নিষ্কাশন শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ থেকে পানি, বায়ু বা প্রাকৃতিক সম্পদ উত্তোলন বা আহরণ করাই হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প কি? ভূগর্ভস্থ থেকে পানি, বায়ু কিংবা প্রাকৃতিক সম্পদ আহরণ করা বা উত্তোলন করাই হচ্ছে নিষ্কাশন শিল্প। এছাড়া আর যেমন এর উদাহরণগুলো হচ্ছে দেখো, যেমন খনিজ শিল্প। খনিজ শিল্প থেকে আমরা কি কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে চুনাপাথর, তারপরে আরো কিছু খনিজ পদার্থগুলো পেয়ে থাকি, এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। ঠিক আছে, এরপরে আমরা জানবো প্রজনন শিল্পটা কি। উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে কাজে ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রজনন শিল্প। কি? উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রজনন শিল্প। যেমন নার্সারি, হ্যাচারি, এগুলো হচ্ছে প্রজনন শিল্প। এরপরে আছে দেখো নির্মাণ শিল্পটা কি। নির্মাণ শিল্প হচ্ছে যেমন শিল্পের মাধ্যমে যেমন রাস্তাঘাট, সেতু, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পটা কি? নির্মাণ শিল্প হচ্ছে যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট, তারপরে বিদ্যালয়, হাসপাতাল, এগুলো যেসব সরকারি প্রতিষ্ঠান মানুষের জনকল্যাণে নিয়োজিত, মানুষের কল্যাণ সাধনের জন্য তৈরি বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়, সেগুলো হচ্ছে নির্মাণ শিল্প। ঠিক আছে, তারপরে আছে যে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পটা কি? শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত রূপে রূপান্তর করাই হচ্ছে উৎপাদন শিল্প। যেমন বস্ত্র শিল্প, যেটা তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছি। উৎপাদন শিল্পটা কি? যেটা প্রকৃত প্রদত্ত সম্পদটাকে কি করে বা শিল্পে বা শ্রমের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন শিল্প, যেমন বস্ত্র শিল্প। এরপরে আছে সেবা শিল্প। সেবা শিল্পটা কি? যে মানুষের জীবনযাত্রার মান বিভিন্ন প্রকার সেবা দেওয়ার জন্য বা আরামদায়ক করার জন্য মানুষের জীবনযাপন যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে সেবা শিল্প। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ঠিক আছে, গ্যাস বিতরণ, পানি, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা, এগুলো হচ্ছে সেবা শিল্পের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানবো যে বাণিজ্য। বাণিজ্যটা কি? ঠিক আছে, বাণিজ্যটা হচ্ছে যে পণ্যদ্রব্য আদান প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই বলা হয় বাণিজ্য। সংক্ষেপ আকারে বলতে পারি যে পণ্যদ্রব্য আদান প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই বলা হয় বাণিজ্য। আর যদি বৃহৎ অর্থে বলতে যাই তাহলে বাণিজ্য হচ্ছে ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যক্রমকে বলা হয় বাণিজ্য। অর্থাৎ উৎপাদিত যে পণ্য সামগ্রী সেগুলো সরাসরি বা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজকেই বলা হয় বাণিজ্য। ঠিক আছে, যেমন বিভিন্ন এই পণ্যদ্রব্য ক্রয় কার্যক্ষেত্রে যথেষ্ট যেমন অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই বাধা দূরীকরণের ক্ষেত্রে কি কি সহায়ক ভূমিকা পালন করেছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছিলাম যে কি পরিবহন, যা স্থানগত সমস্যা দূর করে, গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে, এরপরে কি যে বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে, এরপরে বীমা ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে, ব্যাংকিং অর্থগত সমস্যা দূর করে। ঠিক আছে, তাহলে এই মাধ্যমগুলো কি কি সমস্যা দূর করে সহায়ক ভূমিকা পালন করে সেগুলো আমরা আগেও জানলাম, এখনো আমরা জানতে পারলাম। তাহলে আধুনিক ব্যবসা বাণিজ্যকে আধুনিকভাবে বলা হয় কি বিজনেস টু বিজনেস। ঠিক আছে, ব্যবসায় থেকে ব্যবসায়। বাণিজ্যের বিভিন্ন উপাদানের কিছু কাজ আছে যেগুলো ছকের মাধ্যমে দেখো তোমাদের বইতে আছে, বইয়ের 5 পৃষ্ঠা দেখো বাণিজ্যের বিভিন্ন ছকের কার্যাবলী দেখো আছে। এখানে বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি কি বাধা আসতে পারে? সত্যগত, স্থানগত, কালগত, অর্থগত, ঝুঁকিগত ও তথ্যগত। বাণিজ্যের উপাদানগুলো কি কি? বাণিজ্যের উপাদানগুলো হলো 6টি, এখানে দেখতে পাচ্ছি আমরা। পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, আর একটি হচ্ছে বিজ্ঞাপন।
বাণিজ্যের উপাদান কয়টি? 6টি। বাণিজ্যের উপাদান হচ্ছে 6টি এবং এর বাধা কয়টি? 6টি এবং এর ভূমিকাও কিন্তু 6টি। এই 6টি বাধা 6টি উপাদানের ক্ষেত্রে কি করে? এগুলোকে প্রোটেক্ট করে, মানে এগুলো বাধা নিরসন করার চেষ্টা করে। এবং কি কি ভূমিকা পালন করে দেখো। সত্যগত বাণিজ্যের উপাদান পণ্য বিনিময়, এটি কি ভূমিকা পালন করে? মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। স্থানগত পরিবহন সংক্রান্ত ঝুঁকি দূর করে, যেমন স্থানগত বাধা দূর করে। গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। ব্যাংকিং অর্থ সংক্রান্ত বাধা দূর করে। বীমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। বিজ্ঞাপন তথ্য ও প্রচার সংক্রান্ত যত বাধা আছে সেগুলো দূর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি? 6টি এবং এই বাধা কার্যক্রমের ক্ষেত্রে কয়টি উপাদান কাজ করে? 6টি এবং এর ভূমিকা কি কি সেই সম্পর্কে এখন আমরা জানলাম। এবার আমরা জানবো যে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীর বিভিন্ন রকম সেবাকর্মের অর্থের বিনিময় প্রদান করে থাকে। ঠিক আছে, এ সকল সেবাকর্ম বা বৃত্তিকে প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত কিছু আছে, যেমন নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী, এগুলো কি করে? মানুষকে বিভিন্ন ধরনের অর্থের বিনিময়ে সেবা দিয়ে থাকে। এগুলোকেই বলা হয় প্রত্যক্ষ সেবা, যেটা সরাসরি একজনের কাছ থেকে আরেকজন পাওয়া যায়। এরপরে এর মধ্যে যেমন আছে আমরা ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক সেবা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কেও জানলাম। এবার আমরা জানব যে আমরা আরেকটু কিছু জেনে নিই যে ব্যবসায়ের গুরুত্বটা কি। ব্যবসায়ের ক্ষেত্রে আর্থ, সামাজিক ও রাজনৈতিক সামগ্রিক যত বিশেষভাবে অবদান রাখছে ব্যবসায়। ঠিক আছে, আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসা অবদান রাখছে। অর্থনৈতিক দিক থেকে ব্যবসা কি অবদান রাখছে? যেমন ধরো যে আমাদের জাতীয় আয় কিন্তু কি ব্যবসায় অবদান রাখছে। জাতীয় আয় বৃদ্ধিতে ব্যবসায়ের অবদান আছে। আর্থ সামাজিক উন্নয়নেও কিন্তু ব্যবসায়ের অবদান আছে। ব্যবসার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যবসায় কিন্তু মানুষের যত কর্মসংস্থানের, মানুষের বিভিন্ন ধরনের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছে, বেকার সমস্যার নিরসন করছে ব্যবসায়। এর জন্য ব্যবসায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব জীবনে। বর্তমানে বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সে দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশের ব্যবসায় বাণিজ্য সবচেয়ে বেশি উন্নত। ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে এবং মূলধন গঠিত হচ্ছে এবং কি হয়? জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে মানুষের বেকার সমস্যার সমাধান হয় এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল ক্ষমতার উন্নয়ন ঘটায়। ব্যবসায় বাণিজ্যের ফলে দেশে বিদেশে পণ্য দ্রব্য আমদানি রপ্তানির সাথে ভ্রাতৃত্ববোধ এক দেশ থেকে আরেক দেশের মানুষদের সাথে বা দেশীয় জনগণের সাথে বা সরকার প্রতিনিধির সাথে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ব্যবসায় বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর সৃষ্টি হচ্ছে এবং আমাদের দেশ উন্নতির শিখরে এই ব্যবসার কারণে পৌঁছে যাচ্ছে। এরপরে আছে দেখো যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসায় পরিবেশ, বিভিন্ন ধরনের পরিবেশের উপর কিন্তু ব্যবসায় নির্ভর করে। যেমন ধরো প্রাকৃতিক পরিবেশ, অর্থ
অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে? ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু বিভিন্ন পরিবেশের উপর নির্ভর করে, যেমন বলেছি যে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এরপরে কি সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ব্যবসায় কি কি গুরুত্বপূর্ণ কি প্রভাব পড়ে দেখো, জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। এরপরে অর্থনৈতিক পরিবেশে কি কি প্রভাবিত করে দেখো, সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। সামাজিক পরিবেশের মধ্যে কি কি বিষয়বস্তুগুলো ব্যবসার ক্ষেত্রে প্রভাবিত হয়, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য। রাজনৈতিক পরিবেশের মধ্যে কি কি আছে, সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ক। আইনগত পরিবেশের মধ্যে কি কি বিষয়বস্তুগুলো ব্যবসাকে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। প্রযুক্তিগত পরিবেশের মধ্যে কি কি বিষয়বস্তুগুলো প্রভাবিত করে দেখো, প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ এই যে এই পয়েন্টগুলো বা এই বিষয়বস্তুগুলো ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু প্রভাবিত হয়। এই কারণে ব্যবসায় কিন্তু দেখা যায় হয়তো এই উপাদানগুলো যদি ব্যবসায়িক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাহলে ব্যবসায়ের ক্ষেত্রে কি ব্যাহত হয়, ব্যবসায়ের উন্নয়ন ব্যাহত হয়, সম্প্রসারণ ব্যাহত হয়। কিন্তু এই উপাদানগুলো যদি ব্যবসায়ের ক্ষেত্রে যদি সহায়ক ভূমিকা পালন করে, তাহলে কি ব্যবসায় কি উত্তরোত্তর বৃদ্ধি পায়, সম্প্রসারণ হয় এবং অধিক পরিমাণে মুনাফা অর্জিত হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কি আন্তর্জাতিক বাজার পরিচিতি লাভ করে, দেশীয় বাজার পরিচিতি লাভ করে। অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশগুলো সম্পর্কে এখন আমরা তাহলে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আজকে আমি তোমাদের সাথে তাহলে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আবার জেনে নেওয়া যাক। ব্যবসার ধারণা, যে ব্যবসায় কি, ব্যবসায় কোত্থেকে এসেছে বা এর অর্থ কি, ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য। এরপর আমরা জেনেছি ব্যবসার আওতা, ব্যবসার আওতা এবং ব্যবসার প্রকারভেদ কয় ভাগে ভাগ করা হয়েছে এবং এগুলো কি কি। এরপরে আমরা জেনেছি ব্যবসার উৎপত্তি, ক্রমবিকাশ, ব্যবসার ধারাকে বা উৎপত্তি ক্রমবিকাশ কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এরপরে এই যুগের ধারাবাহিকতার ক্ষেত্রে কিভাবে মানুষ জীবন ধারণ করেছে, কিভাবে মানুষ ব্যবসায়ের উদ্ভব ঘটিয়েছে সে সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা জানলাম যে ব্যবসায় পরিবেশ সংক্রান্ত, যে ব্যবসার ক্ষেত্রে কি কি পরিবেশ প্রভাবিত হয়, কি কি পরিবেশের কারণে ব্যবসায় ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং কি কি পরিবেশের উপাদানের ক্ষেত্রে ব্যবসায় পরিবেশ আবার উত্তরোত্তর বৃদ্ধি পায় বা কিংবা উন্নয়নের শিখরে পৌঁছে যায়, সে সম্পর্কে এখন আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই আমার ক্লাসটি আজকে বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে এটি অ্যাসাইনমেন্ট আকারে তোমরা অবশ্যই স্কুলে এটি জমা দিয়ে যাবে। এবং বলেছি, আবারও বলছি যে এটি প্রথমে কি করতে হবে, অবজেক্ট পেপার নিবে এবং তাতে কভার পেজে অধ্যায়ের নামটি লিখবে, এরপর শ্রেণী, শাখা, রোল এবং বিষয় এবং যে বিষয়বস্তু নিয়ে তুমি লিখছো সেই বিষয়বস্তু অবশ্যই উল্লেখ করবে এবং